বড় ভাবি একদিন আমাকে একলা ডেকে অসহায়ের মতো বললেন, নিতু, তুমি একটু আম্মাকে বুঝিয়ে বলো না। অনেক বছর তো হলো, তোমরা ভাই বোনেরা সবাই তো প্রতিষ্ঠিত হলেই, বাড়ি হলো, ধানি জমি হলো, যা যা দরকার সবই তো হলো। এখন মানুষটা না হয় ফিরে আসুক। জানো, তার চেহারাটা একদম শুকিয়ে গেছে, এত ক্লান্তি, প্রায়শই অসুস্থ থাকে মানুষটা। ভাবে দীর্ঘশ্বাস ফেললেন কথাগুলো বলতে বলতে। আমারও খারাপ লাগলো। আমি ওনাকে আশ্বস্ত করলাম মাকে বুঝিয়ে বলবো, কিন্তু মা কি আর কোনো বুঝ মানার মতো মানুষ? আমার কথা শুনে উনি চরম ক্ষেপে গেলেন। বললেন, বড় বউয়ের এত সাহস! বড় বউ এখন মুখ চালানো শুরু করেছে, আবার তোরে সুপারিশ ধরছে। মুখ চালিয়ে কি পরিণতি হয়েছে বাকি বউদের ও কি দেখেনি? নাকি ওরও মনে ছাদ জাগছে বাড়ি থেকে বিতাড়িত হওয়ার? একদম ঘাড় ধাক্কা মেরে বের করে দেব, যদি আমার ভোলা ভালা ছেলেটার কানে বিষ ঢালে তো। আমার খানিকটা বিরক্তই লাগলো। বললাম, এত চেঁচাচ্ছ কেন মা? বাকি বউরা কি কষ্টে আছে? বরং বাড়ি থেকে আলাদা থেকে ওরা আরও আরামে আছে, যার যার সংসার গুছিয়ে নিয়েছে। তাছাড়া বড় ভাবি কই বিষ ঢেলেছে? এটা আমারও কথা, বড় ভাই যথেষ্ট খেটেছে, আর কত। এখন তো তোমার সব ছেলেরাই ইনকাম করে, তিনজন মিলে অল্প স্বল্প করে দিলেও তো আমাদের ভালোই চলে যাবে। ভাইয়াকে বিদেশে থাকতে হবে কেন? চুপ কর মেয়ে, তুই কিছু বুঝোস? অল্প স্বল্প ভিক্ষা নেওয়ার জন্য কি এত কষ্ট করে ছেলে পালছি? আর তোর কি এখনো বিয়ে হয়েছে? তোর বিয়ে দিতে হবে না? তোর বড় ভাইয়ের দায়িত্ব না তোকে ধুমধাম করে বিয়ে দেওয়া? নাকি সারা জীবন মায়ের ঘরেই পড়ে থাকবি? আমি আর কথা বাড়ালাম না। কি দরকার খামোখা গালাগাল শুরু করবে? এরপর মা দুই ভাইকে খবর দিয়ে বাড়িতে আনলেন। উদ্দেশ্য আমার বিয়ে নিয়ে কথা বলা। মা একটা পাত্র দেখেছে, ছেলে সরকারি চাকরিজীবী, পারিবারিক অবস্থানও ভালো। সব শুনে মেজো ভাইয়া বললেন, ছেলে ভালো হলে তো আমার কোনো আপত্তি নেই, এখন নিতুর মত আছে কিনা সেটাই মেন কথা। মা বিরক্তি নিয়ে বললেন, ওর আবার কিসের মত? যাই হোক, ছেলেকে কিছু টাকা পয়সা দিতে হবে। তাছাড়া উপহার হিসেবে, বুঝিসই তো সরকারি চাকরিজীবী ছেলে। আমি সব কথাবার্তা এগিয়ে এসেছি, তোদের কোনো ঝামেলা পাকাতে হবে না, তোরা শুধু টাকাটা দিলেই হবে। মেজো ভাবি এবার কথা বললেন, যৌতুক লোভী ছেলে ভালো হবে না, এমন পাত্রের কাছে আমাদের নিতুর বিয়ে দেব না। মা চেঁচিয়ে উঠলেন, বললেন, চুপ করো ফাজিল, তোমাকে কথা বলতে ডাকছি আমি? তোমার পরিবারের মতো সবাই ছোট লোক না যে মেয়ের বিয়েতে কিছুই দেবে না, এগুলো সব নর্মাল বিষয়। মেজো ভাইয়া ভাবিকে ইশারায় সরে যেতে বললেন। এরপর নিজেই বললেন, জারিয়ার কথা কিন্তু ঠিকই, ছেলেকে তো আমার সুবিধা মনে হচ্ছে না। না হলে নাই, আমি এই ছেলের কাছেই বিয়ে দেব। ভালো পাত্র পাইছি, এজন্য তোদের সহ্য হচ্ছে না? চালচুলোহীন ছেলের কাছে বোনের বিয়ে দিতে পারলে খুব ভালো লাগতো, তাই না? তা নয় মা, তুমি তো মিতুরও বিয়ে দিয়েছিলে নিজের পছন্দে, সে পাত্র তো ভালো পড়েনি, খালি চাই চাই করে সারাক্ষণ। চুপ থাক, বেশি বুঝিস না। তোদের মতামত শুনতে আমি ডাকিনি, টাকা দিয়ে দিবি আমাকে ব্যাস। এমনিতেও তোরা মা বোনের তো খোঁজ রাখিস না। মেজো ভাইয়া বিরক্ত হয়ে বললেন, কত টাকা দিতে হবে? আম্মা বললেন, 500 জন মানুষ খাওয়াবো, আলোকসজ্জা থাকবে, বাদ্যবাজনা থাকবে, সব মিলে বুঝে শুনে খরচ দিয়ে যা তোরা দু ভাই। আর পাত্রকে ক্যাশ টাকা যাবতীয় জিনিসপত্র তোদের বড় ভাইয়া দিবে, আর নিতুর গহনাও দিবে। তোরা এইটুকু তো করবি নাকি? ছোট ভাইয়া এক প্রকার লাফিয়ে উঠল, বলল, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, আমি কয় টাকাই বা বেতন পাই? মা ঝাঁঝিয়ে বললেন, এখন তো এসবই বলবি? বউকে নিয়ে যখন ঘুরতে যাস তখন তো খুব টাকা থাকে। আজব তো মা, তুমি যা ইচ্ছা ভাবো, আমার পক্ষে সম্ভব না এত টাকা দেওয়া, আমি গেলাম। মা এবার অসহায় চোখে মেজো ভাইয়ার দিকে তাকালেন। তুই তো ওর মতো অবুঝ না, বোনের ভালো ঘরে বিয়ে হোক তুই চাস না?
চাই, কিন্তু সামর্থ্যর বাইরে গিয়ে চাই না। 50 জনের বেশি মানুষ খাওয়ানোর কোনো প্রয়োজন দেখি না। আর এত চাহিদাওয়ালা পাত্রের কাছে নিতুর বিয়ে দিতে চাই না। মেজ ভাইয়াও চলে গেলেন। মা ঘরের মধ্যে সবসময় যা করেন, রাগারাগি চেঁচামেচি, তাই করলেন তখনও। আমি মাকে বোঝাতে চাইলাম, এরকম পাত্র কি আসলে ভালো হবে? মা উল্টা ধমকে উঠলেন, তোরে কি কেউ পছন্দ করে? এত ভালা পাইছি যে এটাই অনেক, আর বাড়তি কথা বলবি না। এরপর আবার বড় ভাইকে নিয়ে বিনিয়ে বোঝাতে লাগলেন। দেখতে দেখতে আরও কিছু মাস কাটলো। মার তাড়াহুড়োতে আমার বিয়েও হয়ে গেল সরকারি চাকরিজীবী পাত্রের সাথে। বড় ভাইয়া সব কিছু ম্যানেজ করলেন কিভাবে মায়ের কথা রাখতে গিয়ে। মা খুব কান্নাকাটি করে ভাইয়াকে রাজি করিয়েছিলেন। তবে বিয়ের পরপরই নিশ্চিত হয়েছিলাম এরা লোক ভালো নয়। সরকারি চাকরির অহংকারে লোকটার মাটিতে পাই যেন পড়ে না। অন্যদিকে তার পরিবারের সবাইও বিশেষ একটা মিশুক না। বিয়ের আগে বুঝেছিলাম এরকম পাত্র আদতে ভালো হয় না, কিন্তু মাকে বোঝানোর সাধ্য ছিল না। ও বাড়ি থেকে বেড়াতে এসে মাকে খুলে বললাম সবটা, যে তোমার জামাই বিশেষ সুবিধার না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ঠিক হয়ে যাবে, সংসারে ধৈর্য ধরতে হয়। যদি ঠিক না হয় তাহলে মা, না হলে তোর কিছু করার নাই, সবই তোর কপাল। আমি তাচ্ছিল্যের সঙ্গে হাসলাম। জেনে শুনে আগুনে লাফ দিয়ে কপালের দোষ দিয়ে লাভ আছে? যাক সেসব কথা, এসব ভেবে আমার কাজ নেই। মায়ের ঘর থেকে বের হয়ে এসে বড় ভাবি ও বাচ্চাদের সাথে দেখা করতে গেলাম। দেখলাম ভাইয়ের সঙ্গে কথা বলছিল ভিডিও কলে ভাবি। বলছিল দেশে ফেরার কথাই। ভাইয়া জানালো অনেক টাকা তার ঋণ হয়েছে আমার বিয়েতে খরচপাতি করে। এখন সে ফিরতে পারবে না, আরও বছর কয়েক পর ফিরবে। প্রতি উত্তরে ভাবি কেবল দীর্ঘশ্বাস ফেললেন। ভাইয়া আমাকে দেখে জানতে চাইলেন ও বাড়িতে সব ঠিকঠাক কিনা। আমি তো সত্য কথা তাকে বললাম না। মিথ্যা করে ভালো আছি বলে ঘর থেকে বেরিয়ে এলাম। বাড়িতে আমার কেমন দম বন্ধ লাগে। দুদিন এখানে বেরিয়ে মেজো ভাবিদের বাসায় গেলাম। ওদের বাড়িতে গেলেই মনটা ভালো হয়ে যায়। কি সুন্দর সাজানো গোছানো সব কিছু। বাড়িটা যেন ভালোবাসায় জড়িয়ে আছে। মেজো ভাবি সব শুনে বললেন, তোমার মেজো ভাই কত বুঝিয়েছেন তোমার বড় ভাইকে যেন এই বিয়েতে কিছু না দেয়, কিন্তু উনি তো শুনলেন না। উল্টো আমাদেরই শত্রু জ্ঞান করলেন মায়ের কথায়। উনি ভেবেছেন টাকা না দেওয়ার জন্য বুঝি তোমার মেজো ভাই এমন করছে। এরপর জেদ করে উনি মায়ের কথা রাখতে যাবতীয় খরচ দিয়ে তোমার ওইখানেই বিয়ের তারুণ্যতি করলেন। আমরা তো চেয়েও আটকাতে পারলাম না, যেন আমরা তোমার ভালো চাই না। মা এমন ভাবে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপনাদের আর কী বা দোষ? আপনাদের দোষ দিচ্ছি না ভাবি। ভাবির সাথে কথা শেষ হলে বাবুর ঘরে গেলাম। সুন্দর করেও কথা বলে। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয়েছে ওকে। মাসে মাসে বেশ খরচা। মেজো ভাবি বললেন, বাবুর সুন্দর ভবিষ্যতের জন্য তো খরচা করতেই হবে। বুঝোই তো আজকাল সব দিক দিয়ে পারদর্শী হতে হয়। আমিও মাথা নাড়লাম, কথা সত্যি। কিন্তু খারাপ লাগে বড় ভাই আর বাচ্চাদের কথা ভেবে। ওরা গ্রামের স্কুলে পড়ছে। ভাবির সারাক্ষণ মন খারাপ থাকে। তিনি নিজেও কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বাচ্চাদের পড়াশোনার কখনোই দেখাশোনা করতে পারে না। ফলশ্রুতিতে ওদের একদমই পড়াশোনা হচ্ছে না। ওদিকে ছোট ভাই ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে। একদম উচ্চবিত্ত জীবন কাটাচ্ছে। তিনি স্ত্রীকে নিয়ে বাড়ির কথা বেমালুম ভুলে গেছেন। মা নিজে থেকে ফোন না করলে তিনি করেও না। আর তার বউ এই বাড়িতে নাকি কোনোদিনই আসবে না। কাজেই মা আমাকে নিয়ে গেলেন ওর ফ্ল্যাট দেখতে। আসলেই দারুণ সুন্দর। আমরা দুদিন ছিলাম। ওর বউ বিরক্তই হয়েছে বলা চলে। দেওয়ালে হাত দিলেই ধমকে ওঠে, রং নাকি উঠে ফেলবে আম্মা, ট্যাপ নাকি জোরে ছাড়ে, সুইচ নাকি ভেজা হাতে ছুঁয়েছে। নানান ভুল ত্রুটি তিনি ধরতে লাগলেন। মা বেসিনে পানির পিক ফেলেছেন, এটা নিয়ে হইচই করলেন। দুদিনেই এক প্রকার ক্লান্ত হয়ে পড়লাম আমি। কিন্তু মা বেশ খুশি। তার আদরের ছোট ছেলে এত ধনী হয়েছে।
যদিও ছোট ভাবিকে উনি অপছন্দ করলেন, মাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। ছোট ভাইয়া যে জীবনে তার খোঁজ নেয় না, তবুও ছোট ভাইয়ার প্রতি ভালোবাসার কিন্তু কমতি নেই। অন্যদিকে বড় ভাইয়া এত কিছু করছেন, বিনিময়ে মা তার কষ্টটুকু অনুভব করতে পারছেন না। একবার বলছেন না যে আর লাগবে না, তুই এবার দেশে ফির। আর বড় ভাইয়াও এমনিই মার অনুগত ছেলে, যে মা না বললে সে ফিরবে না, মাকে সে কষ্ট দেবে না কিছুতেই। তবে বড় ভাইয়াকে ফিরতেই হলো দেশে, মায়ের মতামত না নিয়েই ফিরতে হলো। দিনও বড় ভাইয়া কিছুটা অসুস্থ ছিল। কাজ শুরু করার পর থেকে মাথা ঘুরছিল তার। 3 তলায় কাজ করছিলেন তিনি। ছোট কন্ট্রাক্টায় হারনেসও ছিল না। তাপমাত্রা ছিল প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচণ্ড গরমে যে হঠাৎ করে পড়ে গেলেন নিচে, হয়তো তা নিজেও বুঝতে পারেননি। ভাগ্য ভালো যে ওই দিক তুলনামূলক নিচের দিকে কাজ করছিল, না হলে তো জানে বাঁচত না। কিন্তু বেঁচে থাকলেও ভাইয়া খুব গুরুতর আঘাত পেয়েছিলেন। পায়ের গোড়ালি চিরদিনের জন্য অকাজ হয়ে গিয়েছিল। ডাক্তার জানিয়েছিল তিনি আর উচ্চতায় কাজ করতে পারবে না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না। কাজেই তার কাজ চলে যায়, আর সেখানে খানিকটা চিকিৎসা নিয়েই ফিরে আসতে হয় দেশে। এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে দেশে ফিরবে ভাইয়া আমরা কখনো ভাবিনি। দেশে ফিরেই যেন আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তার কোমরে অসহ্য ব্যথা। ডাক্তার জানালো মেরুদণ্ড নিচের ডিস্ক সরে গেছে। পুরোপুরিভাবে বিশ্রামে থাকতে বললেন। এছাড়া মাথায়ও আঘাত পেয়েছেন, হাত ভেঙেছে, আর পায়ের গোড়ালির বিষয়টা তো চিরতরে থাকবেই। ভাইয়ার অবস্থা এক কথায় বেগতিক। মা কেবল কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, জানি না কার নজর পড়েছে আমার সুখের সংসারে। বড় ভাইয়াকে দেখতে গিয়ে চোখে জল আটকে রাখতে পারলাম না। এমন কষ্ট পেয়েছে মানুষটা। মা যখন এলেন তাকে দেখতে, তখন ভাইয়ার জ্ঞান ছিল। তবে মাথায় আঘাতের কারণেই হয়তো তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। মাকে দেখে হুট করে বলে বসলেন, আমাকে মাফ করে দিও মা। আমি দেশে চলে এসেছি, তবে আমি ইচ্ছে করে আসিনি। ওই দেশে ওরা আমাকে আর রাখলো না। আর তোমাকে টাকা পয়সা পাঠাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। তোমার সোনার ডিম পাড়া হাঁসের আজ মৃত্যু ঘটল। কেমন অদ্ভুত লাগছিল তার গলার স্বর। মা বের হয়ে চলে আসলেন। বারান্দায় বসে কাঁদতে লাগলেন। সবাই কাঁদছে অথচ বড় ভাবি কাঁদছে না। তার চোখের জল যেন সব শুকিয়ে গেছে। কতই চোখের জল ফেলে বড় ভাইয়াকে দেশে আসতে বলতেন তিনি। সেই সময় হয়তো সব চোখের জল শেষ করে ফেলেছেন। ভাইয়াকে সুস্থ স্বাভাবিক করতে চাইলে অনেক টাকা পয়সা চাই, তবেই উনি অনেকটা আগের মতো হতে পারবেন। বড় ভাবি আমাকে ডেকে বললেন, আমাকে কখনো টাকা পাঠায়নি তোমার বড় ভাই। কাজেই আমার কাছে তো কোনো টাকা নাই। বোঝই তো আমি পরের বাড়ির মেয়ে, আমাকে কেনই বা টাকা পয়সা পাঠাবে। যাই হোক, মায়ের অ্যাকাউন্টে সব পাঠিয়েছে। এখন মাকে দিতে বলো, দরকার হয় জায়গা জমি বিক্রি করা হোক। ওনার টাকা দিয়েই তো রেখেছেন সব মা। মানুষ বেঁচে থাকলে সুস্থ হলে আবারও হবে, আগে তো মানুষটা নাকি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। এরপর ভাবির কথাগুলো নিজের মতো করে মাকে গিয়ে বললাম। মা জানালেন সব টাকা তিনি খরচ করে ফেলেছেন সংসারের আয় উন্নতির পেছনে। আমি খানিকটা রেগেই বললাম, তাহলে জায়গা জমি বিক্রি করো। ভাইয়ার টাকাতেই রাখা হয়েছিল সব। তখন মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, নাকি জমি আঁকড়ে ধরেই বা থাকবে, ছেলেকে সুস্থ করবে না? বড় ভাবিও সে সময় বাচ্চাদের নিয়ে এসে দাঁড়ালেন মায়ের সামনে। মা ঢোক গিলে বললেন, জায়গা তো আমি মিতু আর ছোটুর নামে রেখেছি। আমার মাথায় যেন বাজ পড়ল। মানে, তুমি এসব কী বলছো? মা চোখের পানি ফেলে বললেন, মিতুকে ওর জামাই দেখে না, কিভাবে অবহেলা করতো, অপমান করতো, খালি বের করে দিত কথায় কথায়। জন্য ওর একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। কিছুটা জায়গা জমি থাকলে তো মেয়েটার একটা বল থাকে। এজন্য আমি ওর নামে রাখছিলাম। আর ছোট তো তখনও চাকরি পায় নাই। ওর যা পড়াশোনার হাল ছিল, আমি তো ভয়ে ছিলাম যে আমার ছোট ছেলের কোনো চাকরি বাকরি হবে না, ওর ভবিষ্যৎ কী হবে এরপর। আমি তোর আর তোর মেজো ভাইয়ের নামে রাখতাম, কিন্তু সেই সুযোগ পাইনি।
আগে যার বেশি বিপদ যার নামে রাখছিলাম। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চেঁচিয়ে উঠলাম, আজব তো! বড় ভাই এত কষ্ট করে উপার্জনের টাকা পাঠালো তোমাকে বিশ্বাস করে, আর তুমি সেগুলো দিয়ে নিজের ইচ্ছা মতো অন্যজনের নামে জায়গা রেখে দিলাম। তোমার কি বুদ্ধি বিবেচনা নাই? মা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো জানতাম না এমন হবে। আমি তো ভেবেছিলাম ও আরও 15-20 বছর থাকবে বিদেশে কমপক্ষে। তো ওর ছোট ভাই বোনদের জন্য কিছুটা সম্পদ করি, এরপর ওর নামে করব। ও যে তার আগেই এমন করুণ দশায় পড়বে সেটা কে জানতো? মানেটা কি? মগের মূল্য পাইছো তুমি? একজন রক্ত পানি করে টাকা কামাবে আর তুমি সেটা আরেকজনকে দিয়ে দেবে? আরেকজন বলছিস কেন? ওরা তো ওর ভাই বোন। ফাজলামো বন্ধ করো। এখন আপা আর ছোট ভাইয়াকে জায়গা জমি বিক্রি করে টাকা দিতে বলো। ভাইয়ার চিকিৎসা করতে হবে ভালো মতো। ছোট ভাইয়া তো একদম ধনী হয়ে গেছে, আর আপার স্বামী এখন ভালো হয়ে গেছে। ওদের তো কোনো সমস্যা নেই, আরামে আছে একরকম। ওরা এসব জমি দিয়ে কি করবে? মা এবার কাঁদতে লাগলেন, বললেন, আমি ওদেরকে বলেছি, কিন্তু ওরা ওদের জমি দিতে রাজি না। আমি বললাম, ওদের মানে? ওদের হলো কিভাবে? ওরা কি টাকা দিছে? ওরা টাকা না দিলেও ওদের নামে তো জমি। আমি তো সব ছেলে মেয়ের ভালোই চেয়ে এসেছিলাম। আমি তো মা। রাগে গা জ্বলে যাচ্ছিল আমার মায়ের কথা শুনে, কিন্তু রাগ পরেও দেখানো যাবে। আমি নিজেকে ধাতস্থ করে বললাম, তাহলে দরকার হয় বাড়ি বিক্রি করো। মা এবার বললেন, বাড়ি কিভাবে বেচবো? বাড়ি কি শুধু তোর বড় ভাইয়ের একার নাকি? আজব তো, ভাইয়া বাড়ি করলো না, তাতে কি হয়েছে? জায়গাটা তো তোর বাবার, অর্থাৎ সব ভাই বোনেরই হক আছে সেই বাড়িতে। তোর ছোট ভাই বলেছে আইনগত এই বাড়ির মালিক সবাই, কেউ চাইলেই সেই বাড়ি বেচতে পারবে না। আমার কেবল জোরে জোরে শ্বাস পড়তে লাগলো। আপা আর ছোট ভাইয়া যে এরকম শয়তানি করতে পারে আমার ধারণাতেও ছিল না। কেবল অন্যান্য পরিবারে শুনে এসেছি এরকম কাহিনী, কিন্তু নিজের পরিবারে দেখবো কখনো ভাবিনি। ওরা দুজন ভাইয়াকে দেখতেও এলো না। শেষে ভাইয়ার কাছে যত সামান্য টাকা ছিল ক্ষতিপূরণ হিসাবে পাওয়া, সেগুলো দিয়েই তারপর বড় ভাবির কিছু গহনা বেচে আর মেজো ভাইয়া কিছু টাকা দিয়েছিল। ওসব মিলে ভাইয়াকে চিকিৎসা করে বাড়ি আনা হলো। তবে আরও ভালো মানের চিকিৎসা প্রয়োজন ছিল ভাইয়ার। অর্থ অভাবে পুরোটা করানো হলো না। ডাক্তার বলেছে ভাইয়া আর কোনো সামান্যতম ভারী কাজ করতে পারবে না। ভাইয়া বাড়ি ফিরলেন একদম নিশ্চুপ হয়ে। আর কারোর সাথে টু শব্দ বলেন না। বাড়ির এক পাশে তিনি থাকতেন, একটা রুমেই এক প্রকার বন্দি জীবন কাটান। কারোর সাথেই কথা বলে না, এমনকি মায়ের সাথেও না। মা হা হতাশ করেন, কান্নাকাটি করেন, বলেন, আমার কি দোষ? আমি তোর মা। আমি তো সব সন্তানের ভালো করতে চেয়েছিলাম। ওর রাগ দেখিয়ে কি করে থাকছিস তুই? মায়ের এসব কথায় বড় ভাবি খুব রেগে যান। চিৎকার করে ধমক দিয়ে মাকে থামিয়ে দেয়। মাও চেঁচান, তবে আগের মতো আর পারেন না। বড় ভাইকে তিনি মাঝে মাঝে বলেন, তোর বউ ইদানিং কেমন করে আমার সাথে দেখিস, ডাইনিটাকে কিছু বলিস না কেন? কিন্তু বড় ভাই আর কোনো কথাই বলেন না। আসলেই বড় ভাবির মেজাজ সপ্তম আকাশে চড়ে থাকে ইদানিং। বড় ভাইয়ের কোনো ইনকাম নেই। সংসারটা যে কোন হালতে চলছে। বড় ভাবি এখন একটা এনজিওতে চাকরি করেন, কাপড় চোপড়ও সেলাই করেন যতক্ষণ বাড়িতে থাকেন। কোনোভাবে টেনে টুনে বড় ভাবি সংসারটা চালাচ্ছে। ভাইয়ার ওষুধপত্রের খরচও চালাচ্ছে। আর মা এখন কেবল শাকসবজি খেয়ে দিন কাটাতে পারছেন না। তাছাড়া বড় ভাবি চাকরিতে থাকলে তাকেই রান্নাবান্না করতে হয়। এসব তার ভাল লাগে না। আমাকে তিনি বলেন, বয়স হয়েছে, এসব কি আর পারি বল? এত সব কাজ করতে তোর বড় ভাবি যে মেজাজ দেখায়, 2 পয়সার চাকরি করে আবার ভাব দেখায় আমার সাথে। তোর বড় ভাইয়াও আমার সাথে কথা বলে না, যেন ও কাজ করতে গিয়ে পড়েছে সেটা আমার দোষ। আচ্ছা, আমি কি ওকে ফেলেছি বলতো? কত মানুষ কাজ করে, কেউ তো পড়ে না। সবাই তো কম বেশি ছোট ভাই বোনদের প্রতি দায়িত্ব পালন করে। ভাগ্য খারাপ ছিল বলেও পড়েছে। আমার উপর রাগ দেখিয়ে লাভ আছে? আমি বুড়ি মানুষ। এসব কথা বলেন তিনি। মা এক সময় মেজো ভাইয়ের বাড়ি থাকতে চলে যান। ওখানেই থিতু হয়েছেন তিনি। মেজো ভাইয়ের আর্থিক অবস্থা এখন ভালো। তাকে বেশ ভালো একটা ঘর দিয়েছে। তার ঘরে একটা এসি আছে, ছোট একটা ফ্রিজও আছে, আবার নাকি একটা
টিভিও আছে। মা রাত জেগে নাটক সিরিয়াল দেখেন। আমাকে জানালেন তিনি ভালোই আছেন। মেজো ভাইয়ের সংসারে নাক গলানোর ইচ্ছে তার নেই। যা ইচ্ছা হয় করুক, তিনি মাছ মাংস খেতে পারছেন। যা দরকার হয় ছেলে এনে দিচ্ছেন, ব্যাস আর কি লাগে। আমি হেসে বললাম, চাইলেও তুমি মেজো ভাবির সংসারে নাক গলাতে পারবে না মা, কারণ মেজো ভাইয়ের মেরুদণ্ড আছে। মা আগের মতোই আমাকে ধমকান, বলেন, চুপ থাক, বেশি বুঝিস না। আমি আবারও হাসি। বেশ, আর বুঝলাম কই। বেশি বুঝলে তো এমন পরিবারে বিয়ে করে নিজের জীবন তছনছ করতাম না তোমার কথায়। মা ফোন রেখে দেয়। আমার এইসব কথা তার ভাল লাগে না। ছোট ভাই গাড়ি কিনেছেন, সেই উপলক্ষে মস্ত পার্টি রেখেছেন। সেখানে গিয়ে দেখি মা খুব গর্ব করে সবাইকে বলছেন তার ছোট ছেলে কত পরিশ্রম করে আজ এই পর্যায়ে এসেছে। দেখলাম সে পার্টিতে আপাও এসেছে, বাহারি রকম সাজে। আপা বর্তমানে যথেষ্ট উচ্চবিত্ত। মেজো ভাইয়াও এসেছে দাওয়াত পেয়ে পরিবার নিয়ে। তার অর্থনৈতিক পজিশনও ভালো, নিজের বিজনেস ভালোই দাঁড় করিয়েছেন তিনি। এছাড়া আমিও দাওয়াত পেয়েছি। আমার স্বামী ভালো মানুষ না হলেও তার অবস্থান তো ভালো। ধনীদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু তালিকায় বেশিরভাগ ধনীরাই থাকে। এই আয়োজনে বড় ভাইয়া স্বাভাবিকভাবেই দাওয়াত পায়নি। আমি বললাম, ছোট ভাইয়া, তোমার জীবনের প্রথম বাইকটা কিন্তু বড় ভাইয়াই কিনে দিয়েছিল, মনে আছে? আজ তুমি গাড়ি কিনলে, কিন্তু মানুষটাকে ডাকার প্রয়োজন মনে করলে না? সে হেসে বলল, কি দরকার বলতো? বড় ভাইয়া এইসব পার্টির আদব কায়দা জানে? সারা জীবন বিদেশে কামলা দিয়েছে, কথা বলে অশুদ্ধ গ্রাম্য ভাষায়, পোশাক আশাক কোথায় কি পড়তে হয় জানে না। মানুষে কি বলবে? মাকে বললাম, তোমার বড় ছেলের কথা মনে পড়ছে না? খুব তো হা হা হি হি করছো। মা রেগে বলল, আজব কথা বলিস তো, মনে কেন পড়বে না? সে কি আমার সন্তান না, সবসময় মনে থাকে। কিন্তু অসুস্থ শরীর নিয়ে এখানে এসে করবেটা কি? আমি চলে এলাম পার্টি থেকে। এত আলো হয়ে আমার পছন্দ হচ্ছে না। বড় ভাবিদের ৮ পরের সংসারে ফিরে এসে চেপে রাখা নিঃশ্বাসটা ছাড়লাম। বড় ভাইয়া ইদানিং তার বন্ধুর দোকানে বসে, আর বড় ভাবি তো কাজটা করেই। তবুও ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন তো তাদের কত খরচ, সেসব কি আর এই অল্প টাকায় হয়? ভাবি চেঁচামেচি করে, অভাবের দুঃখ বিলাস করতে লাগলো আমাকে পেয়ে। আগের মতো সেই নরম স্বর আর ভাবির মধ্যে অবশিষ্ট নেই। ছেলে মেয়েও বাবা মায়ের ওপর যেই পরিমাণে বিরক্ত দেখেই বুঝলাম। আমি ভাইয়ার ঘরে গেলাম। অনেকদিন পর ভাইয়া আমার সাথে কথা বললেন জয়কালে সঙ্গী সাথীর অভাব হয় না, কিন্তু ক্ষয়কালে কাউকেই আর ধারের কাছে পাওয়া যায় না। এই সহজ সত্যটা আগে যে কেন বুঝলাম না বলে অদ্ভুতভাবে হাসলেন তিনি। আমি বললাম, ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া হঠাৎ কণ্ঠস্বর করুণ করে বললেন, শান্তার সংসারের ভারে ক্লান্ত হয়ে গেছে জানিস। সারাক্ষণ ছেলে মেয়েগুলোর উপর চেঁচাই, কথা শোনাই। ওকে আমি ঠিক চিনি না, ওর সাথে আমার যোজন দূরত্ব হয়ে গেছে রে। ও ওর গরিব বাপের কাছে হাত পেতে টাকা আনে। আমার ভারী লজ্জা লাগে। ফোন করে যখন বলে, তোমাদের জামাই তো দেশের ফকির, করছে আর কি বিদেশ, সবই খুইয়েছে, কিচ্ছু নেই, বিপদে আছি, 500 টাকা অন্তত দাও। এসব কথা আমার কানে আসলে নিজেকে খুব ছোট লাগে। আরও ছোট লাগে যখন দেখি বাচ্চারা কোনো বিলাসিতা জিনিসও চায় না। একজন একটা জ্যামিতি চাচ্ছে, আরেকজন একটা ক্যালকুলেটর। এসব পড়াশোনার সামগ্রিক চাইলেও ওরা পাচ্ছে না, উল্টো ওদের মা ওদের কথা শোনাচ্ছে। আর আমি এতই দুর্ভাগা যে নিজের সন্তানদের জীবনও এতটুকু সুখ সচ্ছলতা এনে দিতে পারিনি। আমার সাথে ওরা দরকার ছাড়া কথাও বলে না, বলবেই বা কি? আমি কি বাবা হওয়ার যোগ্যতা ওদের? এ জীবন তো আমার 16 আনায় মিছে হয়ে গেল রে। অথচ আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে এমনভাবে অবেতর জীবনযাপন করছি। কেউ ফিরেও দেখছে না, আমার পাশে কেউই রইল না। আমি মাথা নিচু করে রইলাম ভাইয়ার নিচু মুখটা দেখে। ভাইয়া নীরবতা ভেঙে পুনরায় বলল, তুই কি তোর মেজো ভাইয়ার কাছে কিছু টাকা চেয়ে আমাকে এনে দিতে পারবি? নিজের ছোট ভাইয়ের কাছে হাত পাততে লজ্জা লাগে রে। ও দিবে চাইলে, আমি জানি। তুই একটু এনে দিস বোন, তাহলে ছেলে মেয়ের পরীক্ষার ফিসগুলোও দেওয়া যাবে। ঘরে অনেক দরকারি জিনিস নেই, ওগুলোও আনা যাবে। রোজই তোর ভাবি
বাচ্চাদের সাথে এগুলো নিয়ে চেঁচামেচি করে, তো একটু এনে দে না। এরকম অনুনয় দেখে কি যে খারাপ লাগলো আমার। আমি কথা দিয়ে এলাম, আমি নিজের কথা বলেই মেজো ভাইয়ের কাছে মাসে মাসে টাকা নিয়ে ওনার কাছে পাঠাবো। বড় ভাইয়ের চোখ দুটো আমি ভুলতে পারছি না। অসুস্থ একজন মানুষ, কিছুটা পঙ্গু হয়ে পড়ে আছেন। তার চোখ দুটো এই মাঝ বয়সে এসেই কি অসীম শূন্যতা। তার পাশে কেউ নেই, মা বাবা ভাই বোন আত্মীয় বন্ধু কেউ নেই। দুঃখের সময় কাউকেই পাওয়া যায় না। স্ত্রীর সাথে দূরত্ব অজস্র মাইলের হওয়াই স্বাভাবিক। বড় ভাবির মনেও রয়ে গেছে অসীম অভিমানের পাহাড়। এদিকে বাচ্চাদের সাথে বাবার যে বন্ধন, সেটাও ভালো করে কখনো তৈরি হয়নি। কেবল মাকে নিয়ে ব্যস্ত থাকার দরুন হয়তো বাচ্চাদের সাথে অতি দূরত্ব তৈরি করে ফেলেছেন। সবার প্রতি ব্যালেন্স রাখতে পারেননি, কেবল একদিকে ঝুঁকে গেছেন। বাচ্চাদের কাছে তার বাবা কেবল একজন ব্যর্থ পিতা, যার ব্যর্থতার দরুন তাদের এমন জীবন কাটাতে হচ্ছে। অন্যদিকে আপা কিংবা মেজো ভাইয়া অথবা ছোট ভাইয়ের কথাও যদি বলি, সকলে কিন্তু সফল। নিজেদের জীবন বেশ জাঁকজমকপূর্ণভাবেই উপভোগ করছেন তারা। শেষ বয়সে এসে ভাইয়ের অভাবের সংসার করতে মাও রাজি নয়, তাই তো তিনিও ভিড়েছেন ওদের দলেই। কেবল একলা রয়ে গেলেন বড় ভাইয়া। আসলে কঞ্জুস হওয়া যেমন অনুচিত, তেমন অতিরিক্ত দয়ালু হওয়াও ক্ষেত্রবিশেষ উচিত নয়। কাকে কোথায় আগে প্রাধান্য দিতে হবে তা বোঝা উচিত। পাশাপাশি সব কিছুতেই একটা মাত্র টান থাকা উচিত। বোঝা উচিত নিজেকে বিলীন করে অন্যকে ভালো রাখতে চাওয়া মানুষটা ভালো মানুষ নয়, কেবল বোকা। নিজের দুঃখের সময় নিজেকেই পার করতে হয়, ওই সময় দুঃখের ভাগিদার কেউ হয় না। তাই খানিকটা হলেও দুঃখের সময় একলা চলার প্রস্তুতি রাখা উচিত।